নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে অষ্টম পে কমিশন সংক্রান্ত নতুন আপডেট প্রকাশিত হলো, এবং এখানে যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। দেখো, এখানে বলা হচ্ছে মন ভরল না শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্তদের। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত শিক্ষকেরা রয়েছেন, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত, তাদের কিন্তু মন ভরল না। অষ্টম বেতন কমিশন গঠনের দাবি অধরায় থেকে গেল। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের আমলে ডিএডিআর ঘোষণার কোনো চমক নেই। ব্যবধান কমানোর চেষ্টায় এত অল্প ডিএডিআর ঘোষণা রাজ্যে রীতিমতো গুঞ্জন তুলেছে। অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে গত যে অধিবেশন, সেই অধিবেশনে মাত্র 3% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে, এবং এই যে অল্প ডিএডিআর ঘোষণা, তা কিন্তু রীতিমতো ত্রিপুরা রাজ্য জুড়ে গুঞ্জন তুলেছে, এবং রাজ্যের শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মন ভরল না। মাত্র 3% ডিএডিআর ঘোষণায় এতটুকু উচ্ছ্বাসও নেই, এটা স্পষ্ট জানিয়ে দিল শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্ত সংগঠনের নেতৃত্ব। তার কারণ হচ্ছে এই যে ডিএ বা মহার্ঘ ভাতা বা যে ডিয়ারনেস অ্যালাউন্স, এটা কিন্তু সরকারি কর্মচারীদের এটা প্রাপ্য, কিন্তু এই প্রাপ্য যে জিনিসটুকু তারা কিন্তু অল্প পরিমাণে পাচ্ছে, কিন্তু সমান পরিমাণ কাজ তারা কিন্তু করে যাচ্ছে। যেভাবে কেন্দ্রীয় সরকার ডিএ দিচ্ছে বা অন্যান্য রাজ্য ডিএ দিচ্ছে, সেরকম হারে কিন্তু ডিএ দিচ্ছে না ত্রিপুরা সরকার, এবং সামান্য পরিমাণে 3% বৃদ্ধি করেছে ডিএ, যার ফলে প্রত্যেকটা সরকারি কর্মচারী কিন্তু অখুশি রয়েছেন। ভয় আর বদলি আতঙ্কে সবাই মুখ বন্ধ রেখেছেন, তাই আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হবে। তবে বকেয়া মিটিয়ে দেওয়ার ঘোষণা সঙ্গে মিলিয়ে ডিএডিআর মাত্র 3% দাঁড়িয়েছে মোট 36%। অর্থাৎ আগে ছিল 33% আর 3% বাড়ছে, অর্থাৎ হবে 36%, এবং এটা কার্যকর হবে 1 অক্টোবর 2025 তারিখ থেকেই। এবং কেন্দ্রীয় সরকারের 55%-এর তুলনায় ব্যবধান কমলেও আবার সময়ের সঙ্গে তা বেড়ে যাবে, এটাই বাস্তব। অর্থাৎ কেন্দ্রীয় সরকার ডিএর পরিমাণ হচ্ছে 55%, কিন্তু রাজ্য সরকারের ডিএর পরিমাণ হচ্ছে 33 + 3 36%। আর তাছাড়া ষোড়শ অর্থ কমিশনে রাজ্যকে কমিটেড করলেই ভবিষ্যতে শিক্ষক কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণের সম্ভাবনা রয়েছে। 15তম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত পাওনা কড়ি মেটানোর জোরালো দাবি বহু আগেই উঠেছিল। চলতি বছরের 31 অক্টোবরের মধ্যে পাওনা কড়ি মিটিয়ে দিলে ষোড়শ অর্থ কমিশনও রাজ্যের পুরো পাওনা মিটিয়ে দেবে। তখন অষ্টম বেতন কমিশন গঠন ও সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর 2.72 কার্যকর করা সম্ভব হবে। কিন্তু হলো কোথায়? ডিএডিআর ছাড়াও আরও বহু দাবি ছিল যেগুলো পূরণ হলো না। অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো যে এবছর 19 তারিখ এবং 23 তারিখ কিন্তু অধিবেশন হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু মাত্র 2 দিন অধিবেশন হয়েছে, তো সেক্ষেত্রে বহু গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু বিষয়গুলি আলোচনা করা হয়নি, যার ফলে সেই সমস্ত দাবিগুলো কিন্তু পূরণ হলো না। অষ্টম বেতন কমিশন গঠনের কোনো সিদ্ধান্ত নেই, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নেই, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী। অর্থাৎ অর্থমন্ত্রী নিজেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা কিন্তু হচ্ছে না। আর উল্লেখ্য, গত 8ই সেপ্টেম্বর আজকের ফরিয়াদ পত্রিকায় প্রথম পাতায় প্রকাশিত সংবাদে বলা হয়েছিল যে কর্মচারীদের থেকেও তাদের স্বার্থ নিয়ে চিন্তা করছে বর্তমান সরকার। অর্থাৎ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু নিজেই জানিয়েছিলেন যে ত্রিপুরাতে সরকারি কর্মচারীদের স্বার্থ নিয়ে কিন্তু চিন্তা করছে বর্তমান সরকার। এর নিরিখেই অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, রাজ্যে বিজেপি সরকার আসার পর ভিশন ডকুমেন্ট অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে বাড়িয়ে 2.57 করা হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সপ্তম কমিশনের সঙ্গে রাজ্যের বেসিক পে সামঞ্জস্য আনা হয়েছে। তিনি ব্যাখ্যা দেন, একজন কর্মচারীর বেসিক
যদি 1000 টাকা হয়, বেসিক পে যদি 1000 টাকা হয়, তবে ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 অনুযায়ী তার বেসিক হচ্ছে 2250 টাকা। আবার ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 যেটা কার্যকর হলে তার বেতন 2570 টাকা। এতে কর্মচারীর বেসিক 14.22% কিন্তু বৃদ্ধি পায়। প্রতিবার ডিএ বৃদ্ধির সঙ্গে কর্মচারীর এই বর্ধিত বেসিকের সুবিধা পাচ্ছেন। অর্থমন্ত্রী আরও জানান যে করোনা পরিস্থিতিতে বহু রাজ্য কর্মচারীদের ডিএ দেয়নি, কিন্তু ত্রিপুরা সরকার সে সময় কর্মচারীদের ডিএ, পেনশনভোগীদের ডিআর ঘোষণা কিন্তু করেছিল। এমনকি ক্যাশ ইন লিউ অফ এলটিসি চালু করেছিল। আগে নিয়ম ছিল একাধিক পদে মিলিয়ে 5 বছর বা তার বেশি সময় ধরে চাকরি করলে ফিক্সড পে কর্মচারীদের নিয়মিত করার কোনো নীতি ছিল না। ফলে 8 থেকে 10 বছর চাকরি করে অনেক ফিক্সড পে বেতনে কিন্তু পেয়ে যেতেন। আর বর্তমান সরকার নীতি সংশোধন করেছে। এখন একাধিক পদ মিলিয়ে 5 বছর একটানা চাকরি করলেই ফিক্সড পে কর্মচারী নিয়মিত হওয়ার কিন্তু যোগ্য হবেন। সরকার আরও জানিয়েছে যে বহু কর্মচারী আইনি জটিলতায় পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন। এখন অ্যাডহক প্রমোশন দেওয়া হচ্ছে আইনি প্রক্রিয়া মেনে, পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য চেষ্টা চলছে। অন্যদিকে কর্মচারীদের কল্যাণে সরকার নানা পদক্ষেপ কিন্তু নিচ্ছে, যেমন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সুবিধা সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করার পরিকল্পনা চলছে এবং টিএসআর জওয়ানদের অবসরের যে বয়স সেটা 58 বছর থেকে 60 বছর কিন্তু করা হয়েছে। টিএসআর ও পুলিশের জন্য রেশন মানি, ড্রেস অ্যালাউন্স বৃদ্ধি করা হয়েছে এবং হোমগার্ডদের যে মাসিক পেনশন 750 টাকা থেকে 2500 টাকা কিন্তু করা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য পুজো অগ্রিম 5000 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা কিন্তু করা হয়েছে এবং পুজো অনুদান 2018 সালের তুলনায় 3 গুণ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবু রাজ্যের শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্তদের মূল দাবি 8ম বেতন কমিশন গঠন, ডিএ, ডিআর মেটানো ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ অপূর্ণই থেকে গেল। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যাচ্ছে যে মন ভরল কি শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্তদের? তো এবারের অধিবেশনে যা কিছু তথ্য অর্থমন্ত্রী তুলে ধরেছেন সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। অর্থাৎ টিএসআর জওয়ানদের অবসরকালীন যে বয়স সেটা কিন্তু 60 বছর করা হয়েছে। পুলিশদের এবং টিএসআরদের রেশন মানি, ড্রেস অ্যালাউন্স এগুলো বৃদ্ধি করা হয়েছে। আর হোমগার্ডদের মাসিক পেনশন 750 টাকা থেকে 2500 করা হয়েছে। সরকারি কর্মচারীদের পুজো অগ্রিম 5000 থেকে বাড়িয়ে 20,000 কিন্তু করা হয়েছে। যা কিছু পরিবর্তন করা হয়েছে সেগুলো কিন্তু অর্থমন্ত্রী নিজেই জানিয়েছেন অধিবেশনে, কিন্তু 8ম বেতন কমিশন সংক্রান্ত তথ্য কিন্তু এখানে উল্লেখ করা হয়নি বা সে নিয়ে কিন্তু আলোচনা করা হয়নি, বা ভবিষ্যতে কি পরিকল্পনা করা হবে সেটাও কিন্তু বলা নেই। তো যার কারণে ত্রিপুরাতে সমস্ত শিক্ষক, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা যারা 3% ডিএ বৃদ্ধি পেলেন, অর্থাৎ তাদের যে প্রাপ্যটুকু সেই প্রাপ্যটুকুর পরিমাণ কিন্তু খুবই অল্প পরিমাণে পেলেন, যার ফলে তাদের যে দাবি সেটা কিন্তু অধরায় থেকে গেল এবং তারা কিন্তু তাদের মন ভরল না, তারা অসন্তুষ্ট। এই যে খবর এটা প্রকাশিত হয়েছে আজকের ফরিয়াতে, গুরুত্বপূর্ণ খবর ছিল, সেই জন্য আমি তোমাদের শেয়ার করে দিলাম। আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই যে তোমরা দেখছো তথ্যমিত্র চ্যানেল, এই তথ্যমিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নতুন নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।